একসময় চীনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র শ্রীলঙ্কা আজ ভারতের হাতের মুঠো। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে বলাই যায় বিনা রক্তপাতে কিভাবে একটা দেশকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। ভারত তার নজির তৈরি করল। ভারতের প্রধানমন্ত্রী মোদি শ্রীলঙ্কায় এক ঐতিহাসিক ভিজিট করেন, আর এই ভিজিটের পর ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা থেকে চীনকে না কেবল সারা জীবনের জন্য লাথি মেরে তাড়িয়ে দেওয়া হলো, বরং শ্রীলঙ্কায় যা হয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের আরেক প্রতিবেশী বাংলাদেশের ভেতরেও ভারত কিভাবে নিজেদের গুটি সাজাচ্ছে। আর ভারতের এই ইন্দ্রজাল থেকে কোনোভাবেই ভারত বিরোধী দেশগুলো বাঁচতে পারবে না। এই রিপোর্টটা দেখুন, যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাতে নামতে ওখানে শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে গ্র্যান্ড ওয়েলকাম করা হয়। তোপে সালামি দেওয়া থেকে শুরু করে ড্রোনের মাধ্যমে সেলিব্রেট করা হয়, যা আজ পর্যন্ত শ্রীলঙ্কা অন্য কোনো দেশের লিডারের জন্য করেন, এমনকি চীনের জন্যও নয়। আর এটা এই জন্যও খুবই গুরুত্বপূর্ণ যে দুই দেশের রিলেশনের ওপর নির্ভর করে যে কী ধরনের ওয়েলকাম করা হচ্ছে ওই দেশের লিডারকে। এমনকি প্রধানমন্ত্রীকে শ্রীলঙ্কা নিজেদের সর্বোচ্চ সম্মানও দিয়েছে, এবং এই নিয়ে 22টা দেশ প্রধানমন্ত্রী মোদিকে সর্বোচ্চ সম্মান দেন। এবারে আসি আসল কথা। এখানে দুই দেশের মধ্যে 10টা ঐতিহাসিক ডিল সাইন করা হয়েছে, যা এর আগে কেউ কল্পনাও করতে পারেন। প্রথম বড় ডিল হয়েছে যেটা ভারতের সিকিউরিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত আর শ্রীলঙ্কা প্রায় 40 বছর পর নিজেদের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট সাইন করেছে। এর আন্ডারে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অফিশিয়ালি ঘোষণা করে দিয়েছে এরপর থেকে কোনো দিন শ্রীলঙ্কার মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। অর্থাৎ সহজ ভাষায় চায়না নিজেদের স্পাইশিপ মোতায়েন থেকে শুরু করে শ্রীলঙ্কায় একাধিক মিলিটারি অ্যাক্টিভিটি চালাতো ভারতের ওপর নজরদারি করতে, সেটা পার্মানেন্ট বন্ধ হয়ে গেল। এর বদলে ভারত শ্রীলঙ্কার সিকিউরিটি দেখবে। মানে সহজ ভাষায় ভারত না কেবল শ্রীলঙ্কাকে হাতিয়ারের সাপ্লাই করবে, বরং জয়েন্ট মিলিটারি ট্রেনিং দেওয়া থেকে শুরু করে ওদের মেরিটাইম বাউন্ডারির যে প্রোটেকশান সেটাও ভারতীয় নৌবাহিনী সুনিশ্চিত করবে। আর আপনাদের হয়তো মনে আছে যে অলরেডি আমি আপডেট দিয়েছিলাম শ্রীলঙ্কার ভেতরেই ভারত একটা স্মল আর্মের ফ্যাক্টরিও সেট আপ করার কথা বলছে, যেখানে ওদের আর্মি, পুলিশের গান, রাইফেল, পিস্টল এই সব কিছুর ডিমান্ড ভারত মেটাবে। কংগ্রেস আমলে তামিল ইনসার্জেন্সির পর থেকেই ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক মারাত্মক খারাপ ছিল, এবং এই কারণেই চীন এখানে এন্ট্রি নেয়, যা এখন অনেকটাই শেষ বলতে পারেন এই চুক্তির পর। দ্বিতীয় চুক্তি হয়েছে শ্রীলঙ্কার এনার্জি সেক্টর নিয়ে। কোনো দেশকে কন্ট্রোল করতে হলে ডিফেন্সের পর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হলো এনার্জি সেক্টর। এটা ছাড়া ওই দেশ তো অচল। আর ভারত এখানেই সবচেয়ে বড় স্ট্রাইক করেছে, যার আন্ডারে শ্রীলঙ্কার ভেতর এখন ভারত একটা এনার্জি প্রজেক্ট শুরু করছে, যার নাম সম্পুর পাওয়ার প্রজেক্ট। এখানে ভারত শ্রীলঙ্কার জন্য সবচেয়ে বড় সোলার প্ল্যান্ট তৈরি করবে, যা শ্রীলঙ্কার গ্রিন এনার্জির ডিমান্ড মেটাবে। আর এখানেই শেষ নয়, এর সাথেই তৃতীয় চুক্তির আন্ডার দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট হয়ে গেছে যাতে শ্রীলঙ্কা নিজেদের বিদ্যুৎ ভারতের সাউথ স্টেটগুলোতে রপ্তানি করতে পারে। আর এতে কী হবে? এতে ওদের ইকোনমিক গ্রোথ হবে, কিন্তু তার সাথেই সেটা সম্পূর্ণ ভারতের ওপর নির্ভর থাকবে। কাল দুই দেশের মধ্যে সমস্যা তৈরি হলে ইকোনমিক্যালি আবারও শ্রীলঙ্কা ধাক্কা খাবে। পরবর্তী চুক্তি হয়েছে যেখানে শ্রীলঙ্কার ভারতের ইলেকট্রিসিটির যে গ্রিড হয় তাকে নিজেদের মধ্যে কানেক্ট করা হবে। অর্থাৎ শ্রীলঙ্কায় সেমভাবে ইলেকট্রিসিটির সাপ্লাই হবে, বা ওখান থেকে এদিকে বিদ্যুৎ আসবে যেরকম আমাদের আলাদা আলাদা রাজ্যগুলোর মধ্যে রয়েছে। আর আশা করি বলার প্রয়োজনই নেই যেখানে বিষয়টা কোন দিকে এগোচ্ছে, যেখানে একটা দেশের ইলেকট্রিক গ্রিডকে কানেক্ট করা হচ্ছে ভারতের রাজ্যগুলোর মতো। পঞ্চম চুক্তি এগেইন শ্রীলঙ্কার এনার্জি সেক্টর নিয়ে, যেখানে শ্রীলঙ্কার যে অয়েল ডিমান্ড রয়েছে তার জন্য ওদের ভারতের ওপর ডিপেন্ড করা হচ্ছে। আর এর জন্য এখানে ভারতকে সাহায্য করবে ইউএই। 3 দেশের মধ্যে একটা চুক্তি হয়েছে যাতে শ্রীলঙ্কার ভেতরেই ভারত ইউএইর সাহায্যে এনার্জি হাব তৈরি করবে। এতে করে ওদের অয়েল সাপ্লাই থেকে শুরু করে গ্যাসের ডিমান্ড ভারত মেটাতে পারবে ইউএইর মদতে। অর্থাৎ পুরো শ্রীলঙ্কার এনার্জি সেক্টর ভারতের আন্ডারে চলে এলো, তা সে সোলার এনার্জি থেকে শুরু করে অয়েল, গ্যাস সব। এটা ছাড়া কিন্তু এখন শ্রীলঙ্কা পুরোপুরি অচল। আর এই পুরো প্রসেসকে আরও শক্তিশালী করার জন্য ভারত শ্রীলঙ্কার সমস্ত রিলিজিয়ানকেও কাজে লাগিয়েছে, যেখানে আলাদা করে আরেকটা ডেডিকেটেড প্রজেক্ট লঞ্চ করা হয়েছে, যার আন্ডারে ভারত কী করছে গোটা শ্রীলঙ্কা জুড়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ আর খ্রিস্টান সমস্ত ধর্মের রিলিজিয়ান ইনস্টিটিউট
যা প্রায় 5,000-এর কাছাকাছি হবে, সেই সব জায়গায় সোলার রুফটপ সিস্টেম যুক্ত করা হচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় এই 5,000 রিলিজিয়ান সাইটের এনার্জি ডিমান্ড রয়েছে, সেটা এখন ভারতের এই সোলার প্ল্যান্টগুলো মেটাবে। আর যে কোনো দেশের রিলিজিয়ান কত বড় ভূমিকা রাখে সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই, তাই তাদেরকে ইনফ্লুয়েন্স করা জরুরি। তাই ভারত এখানে কোনো ধর্মকেই ছাড়েনি, সবাইকেই সমানভাবে গুরুত্ব দিয়েছে। এরপর নেক্সট টার্গেট ছিল শ্রীলঙ্কার ইকোনমি। ডিফেন্স আর এনার্জি সেক্টরের সাথে দেশের ইকোনমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্পেশালি শ্রীলঙ্কার মতন একটা দেউলিয়া দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভারত ওদেরকে আরও 2.4 বিলিয়ন শ্রীলঙ্কান রুপি দিয়েছে সমস্ত ডেভেলপমেন্ট করার জন্য। আর শ্রীলঙ্কাকে আগে যে লোন দেওয়া হয়েছিল ওদের দেশ বাঁচাতে, তারও সুদ কিছুটা কমানো হয়েছে। অর্থাৎ ওদের পুরো ইকোনমিও অনেকটাই ভারতের ওপর নির্ভর হচ্ছে। পরবর্তী ডিল হয়েছে শ্রীলঙ্কার হেলথ সেক্টর, যেখানে ওদের মিনিস্ট্রি অফ হেলথের সাথে চুক্তির আন্ডারে পুরো দেশের হেলথ সেক্টরকে ইমপ্রুভ করবে ভারত। আর ভারতীয় কোম্পানি ওদের পুরো মেডিসিন সাপ্লাই থেকে শুরু করে ডাক্তারদের ট্রেনিং আর প্রয়োজনীয় সমস্ত কিছুর সাপোর্ট দেবে। অর্থাৎ হেলথের দিক থেকেও শ্রীলঙ্কা ভারতের ওপরেই ডিপেন্ড হয়ে যাবে। এমনকি খবর তো এটাও এসেছে যে শ্রীলঙ্কার নেতা মন্ত্রী থেকে শুরু করে ওদের ডিপ্লোম্যাট, মিডিয়া, জার্নালিস্ট সকলকে ভারতে এনে ট্রেনিং দেওয়া হবে। আর পলিটিক্যাল নেতা, মিডিয়া আর বিউরোক্রেসি, এই তিনটে কিন্তু মেন যারা একটা দেশ চালায়। অর্থাৎ ক্লিয়ারলি এখন পলিটিক্যাল পার্টি, বিউরোক্রেসি আর মিডিয়াতেও ভারতের ব্যাপক ইনফ্লুয়েন্স থাকবে। এবার ভারতের পুরো পরিকল্পনাটা বোঝার চেষ্টা করুন। এই সেম প্ল্যানেই আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান আর বাংলাদেশে কাজ হচ্ছে। কিভাবে? তো খেয়াল করেন, শ্রীলঙ্কা পুরোপুরি ভারতের হাতছাড়া হয়ে গিয়েছিল 2017-18 সালের মধ্যে। এমনকি এটা বললে খুব একটা ভুল হবে না যে বাংলাদেশের থেকেও খারাপ পরিস্থিতি ছিল। বাংলাদেশে তো তাও এখনও চীনের বেস নেই, কিন্তু শ্রীলঙ্কার পোর্ট প্রায় আনঅফিসিয়াল বেস হয়ে গিয়েছিল চীন। তো ভারত শ্রীলঙ্কা থেকে সমস্ত ইকোনমিক সাপোর্টই তুলে নেয়। আর দেখতে দেখতেই কয়েক বছরের মধ্যেই ওরা ইকোনমিক্যালি কোল্যাপস করে। আর এটা কিন্তু কয়েক মাসে হয়নি, এর জন্য সময় দিতে হয়েছে। এরপর যখন দেশটার ইকোনমি পুরোপুরি শেষ হয়ে যায়, ওরা দেউলিয়া হয়ে যায়, তারপর এখানে কিন্তু আর আইডিওলজি কাজে আসে না। শ্রীলঙ্কার যে বর্তমান রাষ্ট্রপতি এখন ক্ষমতায় রয়েছে, সে চরম কমিউনিস্ট আর ভারত বিরোধী। গত বছর যখন এই পলিটিক্যাল পার্টি ক্ষমতায় যেতে, ভারতের যে সমস্ত রাইট উইং সাপোর্টাররা রয়েছে তারা খেয়াল করেন মিডিয়া জুড়ে হইচই ফেলে দিয়েছিল যে শ্রীলঙ্কা আবার হাতছাড়া হয়ে গেল, এই নেতা তো কট্টর ভারত বিরোধী। কিন্তু সেই নেতাকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কার ইকোনমি, ডিফেন্স, এনার্জি সেক্টর আর মিডিয়া থেকে শুরু করে পলিটিক্যাল, বিউরোক্রেসি এবং মেডিকেল সেক্টর পুরোটাই ভারতের আন্ডারে চলে আসছে। এটা কিন্তু কোনোদিনই সম্ভব ছিল না যদি শ্রীলঙ্কার ইকোনমি কোল্যাপস না হতো। বাংলাদেশের মতন শ্রীলঙ্কার ভেতরেও ওদের যে একটা মাস পপুলেশন রয়েছে, তারা ভারত বিরোধী মনোভাব রাখে। কারণ এই যে তামিল ইনসার্জেন্সি, তার কারণে শ্রীলঙ্কায় ব্যাপক সমস্যা হয়েছে। এখন এই সেম উদাহরণ দিয়ে বাংলাদেশকে দেখ, ক্লিয়ারলি বুঝতে পারবেন যে শ্রীলঙ্কায় যেরকম ভারত কোনো ইন্টারফেয়ার করেনি, সেমভাবে বাংলাদেশেও কোনো ইন্টারফেয়ার করছে না। শুধুমাত্র ওদের একমাত্র ইকোনমিক ব্যাকবোন গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ডিস্ট্রয় করা হচ্ছে, আর ধীরে ধীরে বাংলাদেশের ইকোনমি নিচে নামছে। এতে এখনও বছরখানেক সময় লাগবে পুরো দেশটাকে দেউলিয়া করতে, আর তারপর আওয়ামী লীগের দরকারই নেই। ভারত সেমভাবে ডিল করবে যেভাবে শ্রীলঙ্কাতে হল, তা ক্ষমতায় জামাত থাকুক বা বিএনপি থাকুক। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।